নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, নিগম সুধা সংস্কৃত চ্যানেলে তোমাদের দেবনাথ স্যার সকলকে স্বাগত জানাচ্ছে। আজকে উপস্থিত হয়েছি তোমাদের জন্য ব্যাকরণ সাজেশন নিয়ে। কিন্তু তোমরা ইতিপূর্বে আমাকে কমেন্ট করেছো, স্যার আজকে তো আমাদের ইতিহাস পরীক্ষা হয়ে গেল, ইতিহাস পরীক্ষা অনেকটা হার্ড হয়েছে, সংস্কৃত পরীক্ষা যে কেমন হবে। আজকে ভূগোল পরীক্ষা হয়ে গেল, আজকেও অনেকে কমেন্ট করেছে, স্যার ভূগোল পরীক্ষাটাও হার্ড হয়েছে, আমাদের সংস্কৃত পরীক্ষা যে কেমন হবে কিছু বুঝতে পারছি না, আমাদের চিন্তা হচ্ছে, টেনশন হচ্ছে। তো আমি বলছি তোমাদের চিন্তা করার, টেনশন করার কোনো কারণ নেই। একটা কোশ্চেন হার্ড কিভাবে হতে পারে? আমার যদি বিষয়ের উপর গভীরতা থাকে তাহলে কিন্তু কোশ্চেন হার্ড হওয়ার কোনো প্রশ্ন আসে না। প্রশ্ন হার্ড কিভাবে হয়? অর্থাৎ একটা প্রশ্নকে আমি যেভাবে জানি সেভাবে যদি না আসে, তাহলে অন্যভাবে যদি আসে, ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় প্রশ্নটাকে, তাহলে তখন প্রশ্নটা হার্ড হয়। আমরা তখন বলি যে না, সাবজেক্টটা খুব কঠিন হয়েছে। তো আজকের ভিডিওয়ে আমি সেই বিষয়গুলো আলোচনা করব যে একটা প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে অন্য কিভাবে আসতে পারে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পরীক্ষায় তোমরা সাফল্য লাভ করতে পারো। যেমন দেখো, একটা উদাহরণ দিচ্ছি, মনু যোগ অন। তো দ্বিতীয় প্রত্যয়ের একটা প্রথম প্রত্যয়টা হলো অন প্রত্যয়। মনু যোগ অন করলে হয় মানব। এটা ঠিক আছে, এটা আমরা জানি, কিন্তু এটাকে অন্যভাবেও দেওয়া যায়। কিভাবে? দেখো, মন অপত্যং পুমান, এটার উত্তরও হবে মানব। উত্তরটা এক, কিন্তু প্রশ্নটা আলাদা। কিন্তু প্রশ্নটাকে আমি এভাবে জানতাম না, সেজন্য আমার কাছে কি হলো, কঠিন মনে হলো। এই জন্য প্রশ্নগুলো কিভাবে আসতে পারে আর বিকল্প রূপ কি আছে সেগুলো আমাদের জানতে হবে। আজকে সেই বিষয়গুলো আমি তোমাদের নিখুঁত আলোচনা করে দিচ্ছি। আজকে শুধুই ব্যাকরণ আলোচনা করব, তোমাদের 15 নম্বর যাতে তোমরা একদম ফুলফিল পেতে পারো, অর্থাৎ কারক, সমাস, প্রত্যয়। তবে একটা কথা মনে রাখবে, আজকের যে ব্যাকরণ সাজেশনটা আমি দিচ্ছি সেটা কিন্তু পূর্বে যে 3টা সেট দিয়েছি আমি 40 নম্বরের করে, 3টা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ওই 3টা সাজেশনের সঙ্গে এটাকে সামঞ্জস্য রেখে করছি। অর্থাৎ ওই 3টে সাজেশনে যে ব্যাকরণ প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলোকে বাদ দিয়ে আমি করছি। অর্থাৎ ওই 3টাকে তোমরা কিন্তু দেখে নেবে। আমি একটা ওই 3টা ভিডিও মিলে একখানে করে প্লেলিস্ট করেছি, তোমরা সেটা দেখে নেবে। আর যদি খুঁজে না পাও আমাকে বলবে, কমেন্ট করবে, আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেব। এমনকি আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে। তো যা হোক, আজকে তোমরা যারা আমার চ্যানেলের নতুন সদস্য, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বলবো, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। এবার কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় যাচ্ছি। দেখো, আজকের এই সাজেশন তোমাদের কাছে একটা টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। তবে আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব যে তোমরা সকলের সুবিধার জন্য এই ভিডিওটিকে শেয়ার করবে। দেখো, প্রথম প্রশ্ন, তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়, এটা উত্তর হবে খ, শব্দের উত্তর। তারপর 2 নম্বর দেখো, উৎকর্ষ অপকর্ষ জ্ঞাতার্থে প্রাতিপদিকের উত্তর কোন প্রত্যয় হয়? এটা হবে ঘ নম্বর অপশন, খ এবং গ উভয়ই হয়। 3 নম্বর, 2-এর মধ্যে 1-এর উৎকর্ষ বোঝাতে ব্যবহৃত হয়, এটাও হবে ঘ নম্বর অপশন, খ ও গ উভয়ই। 4 নম্বর, ইয়সুন প্রত্যয়ে প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয়, এটা হবে এই যে গ নম্বর, ইয়স অংশ। 5, দেখো লঘু স্বর হলো, এটা হলো গ নম্বর, হ্রস্বই। 6 নম্বর, গুরু স্বর হলো, এটা হবে খ নম্বরটা, ও। 7, কেয়াস কাম্যস কেয়াং প্রত্যয় যোগে গঠিত শব্দ হলো, গ নম্বর, নাম ধাতু। 8, কাম্যস প্রত্যয়ের একটি উদাহরণ হলো, ক নম্বরটাই হবে, পুত্রকাম্যতি। 9 নম্বর, আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে কোন প্রত্যয় হয়? দেখো, এখানে শুরুতেই ক নম্বরটাই ঠিক হবে, কাম্যস। তারপর গুরুত্বপূর্ণ কিছু অন প্রত্যয়ের উদাহরণ দেখে নাও। আমি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা কমন পাও, সেজন্য অনেক উদাহরণ এখানে তুলে ধরেছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। দেখো 10 নম্বর, শিব যোগ অন শৈব। দেখো, আঙুল দিয়ে দেখানো হয়েছে শিবস্য অপত্যং পুমান সমান সমান শৈব। প্রশ্নটা কিন্তু এভাবেও আসতে পারে, এটা তোমাদের জেনে নিতে হবে। তো এই যে শৈব শব্দটা কিভাবে নিষ্পন্ন হলো, এই যে এখানে শৈব, সেটা কিন্তু আমি তোমাদের দেখো এখানে নিয়মটা কিছুটা বলে দিয়েছি। শব্দের শুরুতে অকার থাকলে আকার হয়, হর্ষই দীর্ঘই এ স্থানে ঐকার হয়, হর্ষৌ দীর্ঘ ও স্থানে ঔ হয়, রি স্থানে আর হয়। অনেক নিয়ম আছে, তার মধ্যে কিন্তু আমি এই কয়েকটা দিয়ে দিলাম যেটা কমন। তো এখানে দেখো,
তালুক বসায় ঐকার হওয়ার কারণ হলো এই যে এখানে হর্ষই দীর্ঘই এ স্থানে ওই হয়, ওই যে ওই মানে ঐকার। এই বিষ্ণু যোগন বৈষ্ণব বয় ঐকার, সেটাও কিন্তু এই কারণে হয়েছে, প্রথমে বয় হর্ষইকার থাকার জন্যই। তারপর দেখো 12 চিত্র যোগন চৈত্র, 13 বিশ্বামিত্র যোগন বৈশ্বামিত্র, দ্বিমাতৃ যোগন দৈমাতুর, 15 রবণ যোগন রাবণ। তারপর 16 নম্বর দেখো পৃথিবী যোগন পার্থিব, 17 পৃথা যোগন পার্থ, এগুলোও কিন্তু এভাবে আসতে পারে, পৃথায়া অপত্যং পুমান। 18 দেখো ভৃগু যোগন ভার্গব, স্মৃতি যোগন স্মার্ত, পৃথু যোগন পার্থব, ঋতু যোগন আর্তব। তারপর 22 নম্বর দেখো পুরু যোগন পৌরব, সুবর্ণ যোগন সৌবর্ণ, মুনি যোগন মৌন অথবা মৌনমও হয়। তারপর দুহিত্রী যোগন দৌহিত্র, এখানে কিন্তু তোমাদের পরীক্ষায় এগুলোতে বিসর্গও দিয়ে দিতে পারে, তাতে কোনো সমস্যা নেই। গুরু যোগ অন গুরব, কুরু যোগ অন কৌরব, পুর যোগ অন পৌর। 29 মথুর যোগ অন মাথুর, বশিষ্ঠ যোগ অন বাশিষ্ঠ, অশ্বপতি যোগ অন আশ্বপত, পশুপতি যোগ অন পাশুপত, কশ্যপ যোগ অন কাশ্যপ, কাক যোগ অন কাকম, বক যোগ অন বাকম। এগুলো তোমরা ভালো করে দেখবে, তোমাদের যাতে কমন আসে সেজন্য আমি অনেক উদাহরণ তুলে ধরেছি। ইন্দ্র যোগন ঐন্দ্র, যদু যোগন যাদব, মধু যোগন মাধব, রঘু যোগন রাঘব। মাঝে মাঝে আঙুল দিয়ে এভাবে দেখিয়ে দিয়েছি যে এগুলো কিন্তু এভাবেও দিতে পারে, রঘ অপত্যং পুমান রাঘব, একই উত্তর, প্রশ্নের ধরনটা শুধু আলাদা। মনু যোগন মানব, কন্যা যোগন কানিন, দেব যোগন দৈব। এইভাবে আসবে পরীক্ষায়, এগুলো খুব ইম্পর্টেন্ট। রজত যোগন রাজত, ময়ূর যোগন মায়ূর, শরৎ যোগন শারদ, ব্যাকরণ যোগন বৈয়াকরণ, দর্শন যোগন দার্শনিক, পুরাণ যোগন পৌরাণিক, গঙ্গা যোগ ঢক গাঙ্গেয়। দেখো এখানে একটা বিষয় তোমরা মাথায় রাখবে যে এই ঢক প্রত্যয়টা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এটা কিন্তু তদ্ধিত প্রত্যয়ের অন্তর্গত, পরীক্ষায় আবার দিলেও দিতে পারে, সেজন্য আমি তোমাদের 3টা উদাহরণ তুলে ধরেছি। গঙ্গা যোগ ঢক গাঙ্গেয়, শর্মা যোগ ঢক সারমেয়, অর্থাৎ ঢক প্রত্যয় মনে রাখবে যে এও অবশিষ্ট থাকে। কুন্তি যোগ ঢক কৌন্তেয়, সবগুলোর সঙ্গে দেখো শেষে এও আছে, এটা মনে রাখবে। তারপরে গুরুত্বপূর্ণ কিছু মতু প্রত্যয়ের উদাহরণ দেখে নাও। দেখো শ্রী যোগ মতুব শ্রীমত, বুদ্ধি যোগ মতুব বুদ্ধিমত, ধী যোগ মতুব ধীমত, পিতৃযোগ মতুব পিতৃমত, অংশু যোগ মতুব অংশুমত, মতি যোগ মতুব মতিমত। যেগুলোর সঙ্গে মত যুক্ত হয় সেগুলো আমি শুরুতে দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। মূর্তি যোগ মতুব মূর্তিমত, ভূমি যোগ মতুব ভূমিমত, গো যোগ মতুব গোমত, নদী যোগ মতুব নদীমত, মধু যোগ মতুব মধুমত, হনু যোগ মতুব হনুমত। এইভাবে দেখো চক্ষু যোগ মতুব চক্ষুষ্মত, আয়ু যোগ মতুব আয়ুষ্মত, বপুঃ যোগ মতুব বপুষ্মত, বর্ণ যোগ মতুব বর্ণমত। তারপর দেখো এখানে লেখা আছে, এখানে মদ স্থানে বদ হয়েছে, দেখুন মতের জায়গায় বদ হয়েছে, এগুলো সম্পূর্ণ বদ দেখো একসঙ্গে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, মনে রাখার জন্য। 68 দেখো জ্ঞান যোগ মতুব জ্ঞানবৎ, ধন যোগ মতুব ধনবৎ, রূপ যোগ মতুব রূপবৎ, বিদ্যা যোগ মতুব বিদ্যাবৎ, লক্ষ্মী যোগ মতুব লক্ষ্মীবৎ, যশস যোগ মতুব যশস্বৎ। তারপরে দেখো ভাস যোগ মতুব ভাস্বত বা ভাসবত তোমরা উচ্চারণ করতে পারো, কিম যোগ মতুব কিংবৎ, রাজন যোগ মতুব রাজবৎ বা রাজন্নত, এটাও হয়। বিদ্যুৎ যোগ মতুব বিদ্যুৎবৎ, মরুদ যোগ মতুব মরুদ্বৎ, হস্ত যোগ মতুব হস্তবৎ। তারপর দেখো কর যোগ মতুব করবৎ, গুণ যোগ মতুব গুণবৎ, ফল যোগ মতুব ফলবৎ, কেশ যোগ মতুব কেশবৎ, গুরু যোগ ইয়সুন গরিয়স। এবং এই গরিয়সের সঙ্গে আমি ইষ্ঠনটাও একসঙ্গে তোমাদের করিয়ে দিয়েছি, দেখো এগুলো ইম্পর্টেন্ট। এই গুরু যোগ ইয়সুন করলে গরিয়স হয়, অর্থাৎ ইয়সুন প্রত্যয়ে ইয়স অবশিষ্ট থাকে, সেজন্য গরিয়স। আর তার সঙ্গে যদি আমরা ইষ্ঠন প্রত্যয় যুক্ত করি তাহলে হয় ইষ্ঠ। মনে রাখবে যে ইষ্ঠন প্রত্যয়ে ইষ্ঠ অবশিষ্ট থাকে, হস্যই মূর্ধন্য শয়ট হয়, তাহলে গরিষ্ঠ। তাহলে দুর্যোগ ইয়সুন দবিয়স, এখানে হচ্ছে ইষ্ঠনে দবিষ্ঠ। যুবযোগ ইয়সুন জবিয়স, ইষ্ঠনে হচ্ছে ইয়বিষ্ঠ।
তারপরে অন্তিক যোগ ইয়সুন নেদিয়স যোগ ইষ্ঠন করলে হচ্ছে নেদিষ্ঠ। তারপর প্রিয় যোগ ইয়সুন প্রেয়স, এখানে ইষ্ঠনে হবে প্রেষ্ঠ। প্রশস্য যোগ ইয়সুন, এখানে হচ্ছে শ্রেয়স, ইষ্ঠনে হচ্ছে শ্রেষ্ঠ। এটা খুবই সহজ, শ্রেয়স শ্রেষ্ঠ। তারপর বৃদ্ধ যোগ ইয়সুন বর্ষীয়স, ইষ্ঠনে হচ্ছে বর্ষিষ্ঠ। বহুযোগ ইয়সুন ভূয়স, ইষ্ঠনে হচ্ছে ভূয়িষ্ঠ। ক্ষিপ্রযোগ ইয়সুন, এখানে হচ্ছে ক্ষেপীয়স, ইষ্ঠনে হচ্ছে ক্ষেপিষ্ঠ। তারপরে ক্ষুদ্রযোগ ইয়সুন খদিয়স, ইষ্ঠনে হচ্ছে খদিষ্ঠ। দৃঢ়যোগ ইয়সুন দ্রঢ়ীয়স, ইষ্ঠনে হচ্ছে দ্রঢ়িষ্ঠ। বহুল যোগ ইয়সুন বংহিয়স, ইষ্ঠনে হচ্ছে বংহিষ্ঠ। মৃদুযোগ ইয়সুন মৃদীয়স, ইষ্ঠনে হচ্ছে মৃদিষ্ঠ। মহৎযোগ ইয়সুন মহীয়স, ইষ্ঠনে হচ্ছে মহিষ্ঠ। বলবৎযোগ ইয়সুন বলীয়স, ইষ্ঠনে হচ্ছে বলিষ্ঠ। তোমরা যাতে কমন পাও সেজন্য আমি বেশ উদাহরণ দিয়েছি, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে আশা রাখি। পাপিন যোগ ইয়সুন পাপিয়স, ইষ্ঠন পাপিষ্ঠ। গুরুযোগ তরফ গুরুতর, তমপে হচ্ছে গুরুতম। দেখো এবার প্রত্যয়টা চেঞ্জ হলো, এটা মনে রাখবে যে প্রথমে গুরুযোগ তরফ দেওয়া আছে, তরফ প্রত্যয়ে খুবই সহজ, তর অবশিষ্ট থাকে, ত র তর, সেজন্য এখানে হয়েছে গুরুতর। আর তম প্রত্যয়ে পয় হসন্তটা লোপ পায়, তম থাকে, তাই এখানে হয়েছে গুরুতম। তারপরে দেখো প্রিয় যোগ তরফ প্রিয়তর, এখানে তমপে হয়েছে প্রিয়তম। তো আমি তোমাদের বেশি উদাহরণ দিলাম না তরব এবং তমক থেকে, কারণ এটা খুবই সহজ যে তোমরা এলেই পেয়ে যাবে যেমনই আসুক না কেন। তারপর দেখো এবার আমরা আসলাম কাম্যস প্রত্যয়ে 102 নম্বর। দেখো আত্মন পুত্রম ইচ্ছতি পুত্র কাম্যতি। আবার এই প্রত্যয়টা এভাবেও দিতে পারে, পুত্র যোগ কাম্যস যোগ লট তি। তো এক কথা এলে পরে এভাবে আসবে আত্মন পুত্রম ইচ্ছতি পুত্র কাম্যতি। আর এটা হলো প্রত্যয় এভাবে ভেঙে দিতে পারে যে পুত্র যোগ কাম্য যোগ লট তি, যে এর পরিনিষ্ঠিত রূপটি কি হবে সেটাও কিন্তু একই উত্তর হবে পুত্র কাম্যতি। তোমরা মনে রাখবে প্রত্যেকটাই কিন্তু এভাবে ভেঙেও দিতে পারে, এক কথায় প্রকাশের ক্ষেত্রে এভাবেও দিতে পারে। তারপরে দেখো আত্মন ইয়াস ইচ্ছতি ইয়াসস কাম্যতি। আত্মন ধনম ইচ্ছতি ধন কাম্যতি। যদি পরীক্ষায় ধন কাম্যতি এসে তাহলে লিখতে হবে আত্মন ধনম ইচ্ছতি, অথবা ধন কাম্যতিটাকে যদি প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলে, ভাঙতে বলে, তাহলে হবে ধন যোগ কাম্যস যোগ লট তি, এভাবে হবে, কিন্তু এটা মাথায় রাখবে। তারপরে 105 দেখো আত্মন কন্যাম ইচ্ছতি কন্যীয়তি। এই যে এগুলো এভাবে দেওয়া যেতে পারে, আমি মাঝে মাঝে তোমাদের দেখিয়ে দিয়েছি, সবটাতে দেইনি কারণ সময় সাপেক্ষ। কন্যা যোগ কেয়াস যোগ লট তি, এটা কিন্তু দুইভাবে আসতে পারে। তারপর দেখো 106 রাজানম ইব আচরতি রাজিয়তি। আত্মন গাম ইচ্ছতি গব্যতি। এগুলো কিন্তু সব ক্যাস প্রত্যয়, এটা মনে রাখবে। 108 আত্মন দধি ইচ্ছতি দধিয়তি। আত্মন পতিম ইচ্ছতি পতীয়তি। আত্মন পিতরম ইচ্ছতি পিতৃয়তি। আত্মন পুত্রম ইচ্ছতি পুত্রীয়তি। দেখো এখানে লেখা আছে, এভাবে আসতে পারে পুত্র যোগ কেয়াস যোগ লট তি। তারপর 112 দেখো নাবম ইচ্ছতি নাব্যতি। তারপর রাজনী ইব আচরতি। এই যে এখানে দেখো রাজনী পদটি কিন্তু সপ্তমী আছে, ক্যাস প্রত্যয়ে হয় দ্বিতীয় থাকবে, নাহলে সপ্তমী পদ থাকবে, সমান সমান রাজন্যতি। তারপর তপঃ করতি তপস্যতি। মাতরম ইব আচরতি মাতৃয়তি। শিষ্যমিব আচরতি শিষ্যীয়তি। সখায়ামিব আচরতি সখীয়তি। নমঃ করতি নমস্যতি। তারপর এবারে দেখো কেয়াং প্রত্যয়। দেখো পুত্র যোগ কেয়াং যোগ লট তে পুত্রায়তে। দেখো এখানে আত্মনেপদী পদ থাকবে, যে তে পদটা কিন্তু আত্মনেপদী বিভক্তি। এখানে এভাবেও থাকতে পারে পুত্র ইব আচরতি, এভাবে থাকলেও কিন্তু উত্তর একটাই হবে পুত্রায়তে। তারপর একটা দেখিয়ে দেওয়া হয়েছে, সবগুলোতে কিন্তু এভাবে ভেঙে দিতে পারে। 120 দেখো পিতা ইব আচরতি পিতৃয়তে, সবগুলো আত্মনেপদী। হংস ইব আচরতি হংসায়তে। এই যে দেখো হংস, পিতা, পুত্র, এগুলো কিন্তু কর্তাপদ। এই জন্য তোমাদের এমসিকিউ আসতে পারে যে কর্তৃবাচক উপমানের উত্তর আচরণ অর্থে কোন প্রত্যয় হয়, সেটা কিন্তু কিয়াং প্রত্যয়। তারপর দেখো শিশু ইব আচরতি শিশুয়তে। শিষ্য ইব আচরতি শিষ্যায়তে। রাজা ইব আচরতি রাজায়তে। তারপর দেখো গৌ ইব আচরতি গব্যতে। তারপর শূন্যস্থানধর্মী বহু বিকল্পীয় প্রশ্নোত্তর।
দেখো তদ্ধিত প্রত্যয় প্রাতিপদিকের ড্যাশ যুক্ত হয়, শূন্যস্থানে হবে এই ক নম্বরটা পরে। 127 ড্যাশ যোগ ইষ্ঠন সমান সমান পাপিষ্ঠ, কি হবে পাপিন, অর্থাৎ ক নম্বরটা হবে। 128 পুত্র যোগ ক্যাস যোগ লট তি, এখানে ক্যাস প্রত্যয় বলছে সেহেতু হবে খ নম্বর উত্তরটা হবে পুত্রীয়তি। তারপর 129 কাম্যস প্রত্যয়ের ড্যাশ অংশটি যুক্ত হয়, কাম্যস প্রত্যয়ের এই যে ক নম্বরটা হবে কাম্য অংশটা যুক্ত হয়। 130 ক্যাং প্রত্যয়ের ড্যাশ অংশটি যুক্ত হয়, ক্যাং প্রত্যয়ের কোন অংশটা যুক্ত হয়, কি অবশিষ্ট থাকে, এই যে খ নম্বরটা হবে ইয়া। তারপর দেখো স্তম্ভ মেলানো, প্রথমে আছে পিতৃমত, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে বি নম্বরটা হবে মতু প্রত্যয়। তারপরে বৈশ্যামিত্র, এটা অন প্রত্যয় যোগে হয়েছে, এই যে এ নম্বরটা হবে। তারপর গরিয়স, এটা হবে এই যে ডি নম্বর ইয়সুন প্রত্যয়। আর মহিষ্ঠটা হলো ইষ্ঠন প্রত্যয়। তাহলে তোমাদের এইভাবে মিল করতে হবে, মিল করে এখানে খুঁজে নিতে হবে, এই যে খ নম্বর অপশানটা কারেক্ট হবে। এরপর স্তম্ভ মেলানো, দেখো 1 নম্বরে বলা আছে আত্মসংক্রান্ত ইচ্ছা, আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে এই যে এটা হবে সি নম্বর কাম্যস প্রত্যয়। তারপর 2 নম্বর বলা আছে কর্তৃবাচক উপমানের উত্তর, এটা হবে যে বি নম্বরটা ক্যাং প্রত্যয়। তারপর আত্মনো পুত্র মিচ্ছতি, এটা হবে যে ডি নম্বর পুত্র কাম্যতি। তারপর 4 নম্বরে পুত্রমিব আচরতি, এটা হবে এই যে এ নম্বর পুত্রীয়তি। তাহলে তোমাদের কোন উত্তরটা কারেক্ট হবে, এই যে গ নম্বরটা। দেখো প্রথমে যে 1-এর সি হলো, সি দিয়ে শুধু একটা অপশানই দেওয়া আছে এই গ নম্বরে 1-এর সি, আর সবগুলোতে দেখো আলাদা আলাদা দেওয়া আছে। এভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো স্তম্ভ মেলানোটা, যাতে তোমাদের ভুল না হয়। তারপর দেখো বিবৃতি, বিবৃতি এ মূল শব্দ বা ধাতু কখনো বাক্যে প্রযুক্ত হয় না, এটা ঠিক। কারণ আর বাক্যে প্রয়োগের পূর্বে মূল প্রকৃতির সঙ্গে কিছু অতিরিক্ত অংশ যুক্ত হয় এবং তারপরই প্রকৃতিপদে পরিণত হয়ে বাক্যে প্রযুক্ত হয়, এটাও ঠিক। তাহলে গ নম্বরটা কারেক্ট হবে, এ ও আর উভয়ে ঠিক এবং আর এ এর সঠিক কারণ। তারপর 134 দেখো বিবৃতি এ আত্মনো পুত্রমিচ্ছতি পুত্র কাম্যতি, এটা কিন্তু ঠিক। কারণ আর আত্মসংক্রান্ত ইচ্ছা হওয়ায় ইজ ধাতুর কর্মকারকে বিকল্পে কাম্যজ হয়, এটাও ঠিক। তাহলে এখানে এই যে খ নম্বর অপশানটা কারেক্ট হবে, এ ও আর উভয়ে ঠিক এবং আর এ এর সঠিক কারণ। তারপর দেখো সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। 135 1 নম্বরে বলা আছে অস্তি বিবক্ষায় অন প্রত্যয় হয়, এটা মিথ্যা। নম্বর 2 দেবতা অর্থে মতু প্রত্যয় হয়, এটাও মিথ্যা। তারপর 3 নম্বর তরব প্রত্যয় হলো ইয়সুন প্রত্যয়ের সমর্থক, এটা ঠিক। 4 নম্বর ইষ্ঠন প্রত্যয় ইয়সুন প্রত্যয়ের সমর্থক, এটাও মিথ্যা। তাহলে 3 নম্বর সত্য, 1 2 4 মিথ্যা। এই যে ঘ নম্বর অপশানে বলা আছে 3 সত্য 1 2 4 মিথ্যা। তারপর 136 নম্বরে দেখো শক্তি যোগ অন সমান সমান শাক্তেয়, এটা কিন্তু ভুল, কারণ শক্তি যোগ অন করলে শাক্ত হয়। তারপর 2 নম্বর মিত্র যোগ অন মৈত্রেয়, এটাও ভুল, কারণ মিত্র যোগ অন করলে মৈত্র হয়। 3 নম্বর যদু যোগ অন যাদব, এটা ঠিক। তারপরে পৃথা যোগ অন পার্থিব, এটা ভুল, কারণ পৃথা যোগ অন করলে পার্থ হয়। তাহলে 3 নম্বরটা ঠিক, 1 2 4 মিথ্যা। তাহলে কোথায় বলা আছে, এই যে ঘ নম্বরটা 3 সত্য 1 2 4 মিথ্যা। তারপর 137 দেখো প্রত্যয় যোগ করলেও নামপদের পরিবর্তন হয় না, এটা মিথ্যা। নম্বর 2 নাম ধাতুর অন্তর্গত একটি প্রত্যয় হলো কেয়াস, এটা ঠিক। 3 নম্বর ক্যাং প্রত্যয় যোগে গঠিত নাম ধাতু আত্মনেপদী হয়, এটাও ঠিক। 4 নম্বর ক্রিয়াসহ সমস্ত পদই প্রত্যয় যোগে নাম ধাতু হয়, এটা মিথ্যা। তাহলে 2 3 সত্য 1 4 মিথ্যা। এই যে ক নম্বর অপশানে বলা আছে 2 3 সত্য 1 4 মিথ্যা। তারপর দেখো প্রদত্ত অনুচ্ছেদ পড়ে প্রশ্নটির উত্তর দাও, এই অনুচ্ছেদটা পড়ে এই যে নিচের প্রশ্নটার উত্তর দিতে হবে। দেখো 138 নম্বর সুবিভক্তি যোগ করা হয় কোথায়, এই খ নম্বরটা হবে তদ্ধিতান্ত শব্দের পরে। তারপর দেখো আরও একটি অনুচ্ছেদ, এটা পরেও এই নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। তোমরা দেখো কি বলা আছে প্রশ্নে, নাম ধাতু হলো, সেটা হবে এ নাম্বারটাই বিশেষ্য বিশেষণের উত্তর প্রত্যয়যোগে গঠিত ধাতু। তারপরে দেখো আমরা এবার এলাম কারকে, এখান থেকে কারক শুরু।
কর্তৃকারকে সাধারণত কোন বিভক্তি হয়? এটা হবে বি নম্বরটা, প্রথমা। তারপরে 141 কারক সংখ্যায় কয়টি? আমরা জানি এই যে খ নম্বরটা হবে 6 প্রকার। 142 বিভক্তি সংখ্যায় কয়টি? সেটা হবে গ নম্বর, 7টি। তারপর 143 প্রযোজক কর্তায় কোন বিভক্তি হয়? উত্তর হবে 144 ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তির সূত্রটি হলো, এটা হবে এই যে গ নম্বরটা, কোচিন নিপাতেনা বিধানম। তো যা হোক, আমি উত্তর করিয়ে দিচ্ছি। তোমাদের কোথাও কনফিউশন হলে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের উত্তর দেব। 145 প্রাতিপদিকের অর্থে কোন বিভক্তি হয়? এটা হবে ঘ নম্বরটা, প্রথমা। 146 দেখো, কর্মকারকে কোন বিভক্তি হয়? এটা অবশ্যই হবে খ নম্বর, দ্বিতীয়া। 147 ঈপ্সিততম বোঝাতে কোন কারক হয়? এটাও হবে ক নম্বরটা, কর্মকারক। তারপর দিব কর্মচ সূত্রের প্রয়োগ হলো, এটা হবে ক এবং এই যে গ নম্বরটা, দুইটাই হবে, অর্থাৎ ঘ অপশানটা কারেক্ট। তারপরে 149 দ্বিতীয় বিভক্তি হয়, এটা হবে এই ঘ নম্বর অপশানটা হবে, সব কয়টি ঠিক হবে। 150 সহ অব্যয়যোগে কোন বিভক্তি হয়? এটা অবশ্যই হবে ঘ নম্বর, তৃতীয়া। 151 করণ কারকে কোন বিভক্তি হয়? উত্তর হবে গ নম্বর, তৃতীয়া। তারপর শূন্যস্থানধর্মী বহু বিকল্পীয় প্রশ্নোত্তর, দেখো প্রযোজ্য কর্তায় ড্যাশ বিভক্তি হয়, এটা হবে তৃতীয়া। তারপর ঈপ্সিততম ও অনীপ্সিত বোঝাতে ড্যাশ কারক হয়, এটা হবে গ নম্বর অপশান, কর্ম। 154 কাল পরিমাণবাচক শব্দের উত্তর ব্যক্তি অর্থে ড্যাশ বিভক্তি হয়, ব্যক্তি অর্থে কিন্তু দ্বিতীয় বিভক্তি হয়, কিন্তু এখানে যদি ব্যক্তি কথাটার পরিবর্তে অপবর্গ থাকতো তাহলে কিন্তু তৃতীয় হতো, এগুলো মনে রাখবে। তারপর স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। দেখো ক স্তম্ভে বলা আছে অক্সনা কানো, মানে মানে চোখে কানা, তার মানে এটা অঙ্গবিকার হচ্ছে, এই যে এটা হবে সি নম্বরটা, জেনাঙ্গ বিকারও হবে, জেনাঙ্গ বিকারও। তারপর শোকেন দুঃখম, মানে শোক হেতু দুঃখ, এটা কিন্তু এই যে ডি নম্বরটা হবে, হ্যাঁ, হেতু। 3 নম্বরে জটাভি তাপস, এটা হবে যে বি নম্বর, ইত্থম্ভূত লক্ষণে। তারপর পিত্রা আগত পুত্র, এটা হবে এই যে এ নম্বর, সহযুক্তে অপ্রধানে। তাহলে আমাদের এই যে ঘ নম্বর অপশানটা কারেক্ট হবে এখানে, 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। তারপর 156 দেখো, কয় স্তম্ভ কর্তৃকারকে, একদম সহজ, কর্তৃকারকে কোন বিভক্তি হয়? কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়। কর্মকারকে এই যে সি নম্বর, দ্বিতীয়া। করণকারকে তৃতীয়া। সম্প্রদান কারকে একদম প্রথমটা, এ নম্বর, চতুর্থী। তাহলে এখানে এই যে খ নম্বর অপশানটাই কারেক্ট হচ্ছে, এভাবে করবে। তারপর দেখো 157 কয় স্তম্ভে কি বলা আছে? সম্বোধনে স, সম্বোধনে স, এটা হবে এই যে বি নম্বর, প্রথমা। তারপরে 2 নম্বরে বলা আছে হেতু, হেতু অর্থে কি হয়? তৃতীয় বিভক্তি হয়, এ। তারপরে 3 নম্বরে অন্তরান্তরেণ যুক্তে, এটা হবে এই যে ডি নম্বর, দ্বিতীয়া। তারপর উপান্নাদ্যাং বস, এটা হবে সি নম্বর, কর্মকারক। তাহলে এই যে গ নম্বর অপশানটা কারেক্ট হচ্ছে। তারপর দেখো সত্য মিথ্যের মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। 1 নম্বরে বলা আছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, এটা ঠিক। তারপর 2 নম্বরে অপবর্গে তৃতীয় বিভক্তি হয়, এটাও ঠিক। 3 নম্বরে বলা আছে ক্রিয়া বিশেষণে প্রথমা বিভক্তি হয়, এটা ভুল। 4 নম্বরে অনিশ্চিত ক্ষেত্রে কর্মকারক হয়, এটা ঠিক। তাহলে 3 নম্বরটাই ভুল পাওয়া গেল, অর্থাৎ গ নম্বর অপশানটা ঠিক হবে। তারপর 159 দেখো, 1 নম্বর কৃপণং ধিক, ধিক যোগে দ্বিতীয়া, এটা ঠিক। তারপরে 2 নম্বর পিতা পুত্রেণ গচ্ছতি, সহযোগে তৃতীয়া, এটাও ঠিক। তারপরে অক্সনা কানো, হেতু অর্থে তৃতীয়া, এটা কিন্তু ভুল। তারপর 4 নম্বর ধনেন হীন, উনার্থে তৃতীয়া, এটা ঠিক। তাহলে 3 নম্বরটাই ভুল পাওয়া গেল। 1, 2, 4 সত্য, এই যে খ নম্বর অপশানে বলা আছে। তারপর 1 নম্বরে বলা আছে সাধকতমং করণং বপুষা চতুর্ভুজ, হ্যাঁ, উদাহরণটা কিন্তু ভুল এটা। তারপর স্বতন্ত্রকর্তা প্রভু ভৃত্যন কারিয়ং কারয়তি, এটা ভুল। তারপর তথাযুক্তং চানিপসিতম ওদনং বুভুক্ষু বিষং ভক্ষয়তি, এটা ঠিক। 4 নম্বর কর্তৃপ্সিততমং কর্ম, হ্যাঁ, সূত্র অনুযায়ী আবার দেখো উদাহরণটা আবার ভুল দিয়ে দিছে, হে পিতরু, এটা আবার সম্বোধনের উদাহরণ দিয়ে দিছে, তার মানে ভুল। তাহলে 3 নম্বরটাই ঠিক পাওয়া গেল, এই ক নম্বর অপশানটাই ঠিক।
তারপর দেখো বিবৃতি এ একই বাক্যস্থিত পদে বিভিন্ন কারকের সম্ভাবনা দেখা দিলে অপাদান কারক, সম্প্রদান কারক, করণ, আধার, কর্ম, কর্তা এই ক্রমে যেটি পরে থাকবে সেই কারকটি বলবৎ হবে, এটা ঠিক। তারপর কারণ আর গঙ্গাং গত্তা স্নাতি এই উদাহরণটি অধিকরণ ও কর্ম উভয় কারকের সম্ভাবনা দেখা দিলেও প্রদত্ত বিধানানুসারে কর্মকারকের প্রাপ্তি ঘটেছে। তো এখানে কি হবে, এটাও ঠিক, কিন্তু এটা কি হবে, এই গ নম্বর অপশানটা কারেক্ট হবে। এ ও আর উভয়ই ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়। তারপর দেখো প্রদত্ত অনুচ্ছেদ পরে প্রশ্নগুলির উত্তর দাও। এই অনুচ্ছেদটা পরে নিচের এই প্রশ্নটার উত্তর দিতে হবে। সংস্কৃত বাক্যের মৌলিক উপাদান সেটা কোনটা হবে, সেটা হবে এই ক নম্বর অপশানটা, বিভক্তি ও ক্রিয়া। তারপর সমাস, সমাসে এলাম। দেখো 163 নম্বর প্রশ্ন, ব্যাসবাক্য হলো, ব্যাসবাক্যটা কি, সেটা হলো এই যে গ নম্বর অপশানটা হবে, পূর্বপদ ও পরপদের মিলন। 164 সমাসে সন্ধি, এটা হবে গ নম্বরটা, অবশ্য কর্তব্য। তারপর 165 কোন সমাসের সমস্ত পদে অব্যয় থাকে, সেটা হবে গ নম্বর, অব্যয়ীভাব। তারপর 166 অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রধান, সেটা হবে পূর্বপদের, খ নম্বর অপশান। তারপর অভাব অর্থে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদটি হলো, সেটা হবে এই যে ঘ নম্বর, নির্জনম। 168 কোন অর্থে অব্যয়ীভাব সমাস হয়, এটা হবে ঘ নম্বর অপশানটা, ক ও খ উভয়ই। তারপর 169 অনুগিরম, এখানে কোন অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে, এটা হবে ঘ নম্বর, পশ্চাৎ। 170 অনুজ্ঞানম, এই অব্যয়ীভাব সমাসটিতে অনুপদটি কী অর্থে প্রযুক্ত হয়েছে, এটা হবে খ নম্বর, যোগ্যতা। তারপর 171 ব্যাসবাক্য নির্ণয় করো যথাবিধি, এটা হবে ক নম্বর অপশানটা, বিধিম অনতিক্রম্য। তারপর 172 ষষ্ঠী তৎপুরুষ সমাস চিহ্নিত করো, এটা হবে ক নম্বর অপশান, তরুচ্ছায়া। 173 সুবন্ত উত্তরপদের সঙ্গে উপসর্গের সমাসকে বলা হয়, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এটা তোমাদের জন্য রইল প্রশ্নটা। তারপর 174 অব্যয়ীভাব সমাসের সমস্ত পদে অব্যয় থাকায় সমস্ত পদ কোন লিঙ্গ হয়, এটা খ নম্বর অপশান হবে, ক্লীবলিঙ্গ। 175 দেখো প্রতিদিনম সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হলো, এটা হবে ঘ নম্বর অপশানটা, দিনং দিনম। তারপর ব্যাসবাক্য ও সমাসের নাম লেখো, যাতে তোমরা সমাস কমন পাও, তোমাদের অসুবিধার সম্মুখীন হতে না হয়, এজন্য আমি বেশ কিছু উদাহরণ তুলে ধরেছি। দেখো ব্যাসবাক্য ও সমাসের নাম লেখো। 176 নম্বর দেখো কুম্ভ করো, কুম্ভং করতি ইয়া স, এটা হবে উপপদ তৎপুরুষ সমাস। তারপরে দেখো রাজপুরুষ, এটা হবে রাজ্ঞ পুরুষ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আমি তোমাদের দেবনাগরী হরফে দিয়েছি, কারণ পরীক্ষায় প্রশ্নপত্রে থাকলে পরে তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। তারপর ভীষ্ম জননী, এটা হবে ভীষ্মস্য জননী, ষষ্ঠী তৎপুরুষ সমাস। রামানুজ, এটা হবে রামস্য অনুজ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে দেখো দৈত্যারী, দৈত্যস্য অরি, এটাও ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে উপকৃষ্ণম, কৃষ্ণস্য সমীপম, অব্যয়ীভাব সমাস। তারপরে সিংহ ভয়ম, সিংহাত ভয়ম, পঞ্চমী তৎপুরুষ সমাস। রাজপুত্র, এটা ব্যাসবাক্য করলে হচ্ছে রাজ্ঞ পুত্র, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে যথাশক্তি, এটা হবে শক্তিম অনতিক্রম, অব্যয়ীভাব সমাস। অনুগঙ্গম, গঙ্গায়া পশ্চাৎ, অব্যয়ীভাব সমাস। তারপরে বৃক্ষ ছায়া, বৃক্ষস্য ছায়া, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তারপরে 187 শরণাপন্ন, শরণাম আপন্ন, দ্বিতীয় তৎপুরুষ সমাস, এখানে দ্বিতীয় হয়েছে, একটু মিস্টেক হয়েছে। মাসও পূর্ব, মাসেনও পূর্ব, তৃতীয় তৎপুরুষ সমাস। পিতৃসম, এটা হবে পিত্রাসম, তৃতীয় তৎপুরুষ সমাস। জ্ঞানহীন, তারপরে এখানে বলা আছে জ্ঞানেনহীন, তৃতীয় তৎপুরুষ সমাস। ভূত বলি, এটা হবে ভূতায় বলি, চতুর্থী তৎপুরুষ সমাস। তারপর পুত্র সুখম, ব্যাসবাক্য করলে হবে পুত্রায় সুখম, চতুর্থী তৎপুরুষ সমাস। তারপরে ইউপ দারু, এখানে হচ্ছে ইউপায় দারু, চতুর্থী তৎপুরুষ সমাস। তারপরে 194 দেখো শাস্ত্র প্রবীণ, শাস্ত্রে প্রবীণ, সপ্তমী তৎপুরুষ সমাস। দান বীর, ব্যাসবাক্যে হচ্ছে দানে বীর, সপ্তমী তৎপুরুষ সমাস। কা পুরুষ, কুচ্ছিত পুরুষ, কুতৎপুরুষ সমাস। প্রাচার্য, প্রগত আচার্য, প্রাদি তৎপুরুষ সমাস। এগুলো প্রায় হয়ে গেল, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাওয়া আশা করি। তারপর শূন্যস্থানধর্মী বহু বিকল্পীয় প্রশ্ন।
দেখো নয় অব্যয়ের সঙ্গে ড্যাশ পদের তৎপুরুষ সমাসকে বলা হয় নয় তৎপুরুষ সমাস। এটা হবে ক নম্বর অপশানটা, সুবন্ত। তারপরে দেখো উপপদ তৎপুরুষ সমাস হলো সুবন্ত পদের সঙ্গে ড্যাশ পদের সমাস। এটা হবে গ নম্বর অপশান, কৃদন্ত পদের। তারপরে দেখো স্তম্ভ মেলানো, 1 নম্বরে বলা আছে অভাবার্থে অব্যয়ীভাব সমাস। সেটা হবে এই যে বি নম্বর অপশান, নির্জনম, মানে এখানে জনের অভাব বোঝাচ্ছে। 2 নম্বর সমৃদ্ধি অর্থে অব্যয়ীভাব সমাস। সেটা হবে এই যে সি নম্বরটা, সুভারতম, মানে ভারতের সমৃদ্ধি। তারপরে 3 নম্বর যোগ্যতা অর্থে অব্যয়ীভাব সমাস। সেটা হবে এই যে ডি নম্বর, অনুরূপম, মানে রূপের যোগ্য। তারপরে 4 নম্বর সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব। এটা হচ্ছে এ নম্বরটা, বলার অপেক্ষা রাখে না। তাহলে এখানে এই খ নম্বর অপশানটা কারেক্ট হচ্ছে। তারপর আমরা যাচ্ছি পরের প্রশ্নে। 1 নম্বরে বলা আছে পুত্র হিতম। এখানে কি হচ্ছে, এই যে ডি নম্বর হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ এটা। তারপরে অসুখম, এটা কোন সমাসের উদাহরণ, এই যে সি নম্বর, নয় তৎপুরুষ। 3 নম্বরে কুম্ভকর, এটা কোন সমাসের উদাহরণ, ওই যে উপপদ তৎপুরুষ, বি নম্বর। রামানুজ, এটা হলো ষষ্ঠী তৎপুরুষের উদাহরণ, এ নম্বরটা। তাহলে আমাদের এই ক নম্বর অপশানটাই কারেক্ট হচ্ছে। তারপর তোমরা 202 দেখো, এখানেও স্তম্ভ মেলানো। দেখো 1 নম্বরে বলা আছে পূর্বপদের অর্থ প্রধান, কোন সমাসে হয়, সেটা অবশ্যই তোমরা পারবে। দেখো কত সহজ, অব্যয়ীভাব সমাস। 2 নম্বরে উত্তর পদের অর্থ প্রধান হয়, কোন সমাসে, আমরা জানি এই যে এ নম্বর, তৎপুরুষ। 3 নম্বর অন্য পদের অর্থ প্রধান হয়, এটা তোমরা হয়তো জানো না, পড়োনি। অন্য পদের অর্থ প্রধান হয় এই যে ডি নম্বর, বহুব্রী সমাসে, মনে রাখবে। আর উভয় পদের অর্থ প্রধান হয় এই সি নম্বর, দ্বন্দ্ব সমাস। তাহলে আমাদের এই যে খ নম্বর অপশানটা কারেক্ট হচ্ছে। তারপর আমরা যাচ্ছি পরের প্রশ্নে, এটাও স্তম্ভ মেলানো। দেখো 1 নম্বর, দেখো সুবন্ত উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস। এটা হচ্ছে ডি নম্বর, উপপদ তৎপুরুষ সমাস। তারপর নয়ার্থক পদের সঙ্গে সুবন্ত পদের সমাস, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, নয় তৎপুরুষ সমাস। তারপর নিন্দার্থক পদের সঙ্গে সুবন্ত উপপদের সমাস, এটা হচ্ছে বি নম্বর, কুতৎপুরুষ সমাস। আর 4 নম্বর সুবন্ত উত্তর পদের সঙ্গে বিংশতি উপসর্গের সমাস, এটা হলো এই যে এ নম্বর, প্রাদি তৎপুরুষ। তাহলে আমাদের কোনটা উত্তর হচ্ছে, এই যে গ নম্বর উত্তরটা কারেক্ট হচ্ছে, বিকল্পটা। তাহলে তারপর এবারে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। এখানে কি বলা হচ্ছে, বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক নির্ণয় করো। তো এখানে বলা হচ্ছে বিবৃতি এতে সমাসের ক্ষেত্রে পদবিধি বলতে 2 বা ততোধিক পদ সংক্রান্ত বিধিকেই বোঝায়। এটা একদম ঠিক, কারণ আর কতগুলি দীর্ঘ পদ সমষ্টিকে এক পদে পরিণতকরণ করে বাক্যে প্রয়োগের মধ্যেই সমাসের সার্থকতা। এটাও ঠিক, এবং এই আর হলো এর সঠিক কারণ, অর্থাৎ ঘ নম্বর অপশানটা কারেক্ট হচ্ছে। তারপর আমরা যাচ্ছি সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটা নির্ণয় করা। 205 দেখো 1 নম্বর, পশ্চাদার্থে অব্যয়ীভাব উপগৃহম, এটা মিথ্যা। তারপর 2 নম্বর, সমীপ্যার্থে অব্যয়ীভাব উপকণ্ঠম, এটা সত্য। তারপর বিপ্সার্থে অব্যয়ীভাব প্রতিগৃহম, এটা ঠিক। তারপর 4 নম্বর, সাদৃশ্যার্থে অব্যয়ীভাব অনুবর্ণম, এটা মিথ্যা। এই ঘ নম্বর অপশানটাই ঠিক হচ্ছে, 2, 3 সত্য, 1, 4 মিথ্যা। তারপরে প্রশ্ন দেখো, দ্বিতীয় তৎপুরুষ দুঃখাতীত, এটা ঠিক। তারপর 2 নম্বর, তৃতীয় তৎপুরুষ গর্বশূন্য, এটাও ঠিক। 3 নম্বর, চতুর্থ তৎপুরুষ জলসিক্ত, এটা ভুল। 4 নম্বর, ষষ্ঠী তৎপুরুষ দৈত্যেরী, এটাও ঠিক। তাহলে 3 মিথ্যা, 1, 2, 4 সত্য। কোথায় বলা আছে, এই যে ক নম্বর অপশান। তারপরে দেখো 207, 1 নম্বর দেখো ন যোগ্য অযোগ্য, এটা ঠিক। তারপর 2 নম্বরে বলা আছে ন দর্শনম অনাদর্শনম, এটা মিথ্যা। তারপরে 3 নম্বরে বলা আছে ন বিকৃত অনাবিকৃত, এটা মিথ্যা। 4 নম্বরে ন কালো অকালো, এটা ঠিক। তাহলে 1 আর 4 সত্য। এটা কোথায় বলা আছে, যে খ নম্বর, 1, 4 সত্য, 2, 3 মিথ্যা। তারপরে 208, এখানে বলা আছে মধুম পিপাসু, মধু পিপাসু, এটা ভুল। তারপরে 2 নম্বর, চরণেন আশ্রিত চরণাশ্রিত, এটা ভুল। 3 নম্বর, ন প্রিয় অপ্রিয়, এটা ঠিক। 4 নম্বর, বিধিম অনতিক্রম্য যথাবিধি, এটা ঠিক। তাহলে 3, 4 ঠিক,
1, 2 মিথ্যা। এই যে গ নম্বর অপশান, এটাই কারেক্ট। তারপর দেখো পরের প্রশ্ন, এখানে বলা হয়েছে যে প্রদত্ত অনুচ্ছেদ পড়ে প্রশ্নটির উত্তর দাও। এই অনুচ্ছেদটা পড়ে নিচের প্রশ্নটার উত্তর দিতে হবে। প্রশ্নে বলা আছে সন্ধি ও সমাসের একটি পার্থক্য হলো, এটা হবে কোনটা? এই যে খ নম্বর অপশানটা। সন্ধি হলো ধ্বনিগত মিলন আর সমাস হলো অর্থগত মিলন। খ নম্বর অপশানটাই কারেক্ট। তো বন্ধুরা, তোমাদের আজকের আলোচনা কেমন লাগলো? আমি তো আশা করছি তোমাদের আজকের এই সাজেশন থেকে তোমরা পুরো 15 নম্বর কমন পেতে পারো। আমি বলবো না যে তোমরা একেবারে 100% পাবে, কিন্তু পেতে পারো। কিন্তু তোমরা একটা কথা মনে রাখবে, এর পূর্ববর্তী যে 3টে সাজেশন দিয়েছি, 3টে সেট দিয়েছি, সেটা কিন্তু পড়তে ভুলো না। তো যা হোক, তোমরা 19 তারিখ পরীক্ষা, ভালোভাবে সে পরীক্ষা দাও, পরীক্ষায় বসো। আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের সাফল্য কামনা করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।